আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। ভেঙে পড়া মনোবল ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যদের। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে আগের মতো তৎপর হওয়ার চেষ্টায় বাহিনীটি। তবে লুট হওয়া ৫,৭৫০টি অস্ত্রের মধ্যে ২৫% এখনো উদ্ধার না হওয়ার চ্যালেঞ্জ থেকে যাচ্ছে। পুলিশকে কোনো গোষ্ঠীর নয়, বরং জনগণের হয়ে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। পুলিশের বর্তমান অবস্থা নিয়ে সাদিয়া কানেজের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। ৫ আগস্টের আগে পরে জনরোষের মুখে পড়ে পুলিশ। নিহত হন প্রায় অর্ধশত সদস্য। হামলায় ক্ষতিগ্রস্ত হয় পুলিশের ৪৬০টি স্থাপনা। ১,০৭৪টি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। গণঅভ্যুত্থানের পর দেশের প্রায় সব থানায় পুলিশ শূন্য আর পরিত্যক্ত হয়ে পড়ে। তবে ৫ মাসের চেষ্টায় আবার ঘুরে দাঁড়াচ্ছে পুলিশ। নতুন নতুন অফিসার আসছে, সেক্ষেত্রে আমাদের কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হইতে হয়। মানুষ যদি সেবা গ্রহণের জন্য থানায় আসে, আমরা চেষ্টা করি তার সাধ্যমতো আইনগতভাবে সহায়তা দেওয়ার জন্য। ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী নিয়মিতভাবে ধরতেছি, ওয়ারেন্ট তামিল করতেছি। বিভিন্ন থানা থেকে লুট হওয়া প্রায় ৫,৭৫০টি অস্ত্রের মধ্যে এ পর্যন্ত ৪,৩৫১টি উদ্ধার করা হয়েছে। খারাপ গোষ্ঠীটা যে অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা চালাবে না, এটা অবশ্যই আমরা সবাই ভয়ভীতির মধ্যে থাকি। যদি সরকার এখন পদক্ষেপ না নেয়, পরবর্তীতে দেখা যায় একটা হুমকি স্বরূপ। আমাদের উচিত পুলিশের সাথে থেকে দেশের উন্নয়নে, দেশের স্বার্থে কাজ করা। প্রত্যেক নাগরিকেরই প্রশাসনকে সহযোগিতা করা উচিত। মূল টার্গেট হচ্ছে যে সমাজ থেকে অপরাধের যে মাত্রাটি রয়েছে, সেই অপরাধের মাত্রাটিকে আরও কমিয়ে নিয়ে আসা এবং অপরাধীদেরকে দ্রুত যেন আইনের আওতায় নিয়ে আসা যায়। অবশ্যই আমাদের এটি একটি কনসার্ন, আমাদের অস্ত্রটি যেন বাইরে না থাকে, যার কাছেই থাকুক না কেন, এবং সেই ক্ষেত্রে আমরা জনগণের সহযোগিতা চাই। অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই এখন পুলিশের বড় চ্যালেঞ্জ বলছেন এই কর্মকর্তা। মনোবল আরও শক্ত করার জন্য তাকে স্পেশাল অ্যাটেনশন দেওয়া উচিত, তাকে আলাদাভাবে তার সাথে কথা বলা হচ্ছে। এছাড়া কোনো ডিউটিতে যাওয়ার পূর্বে তাকে ব্রিফিং করে দেওয়া হচ্ছে। পুলিশের সাথে জনগণের যে সেতুবন্ধন, সেটি সেতুবন্ধনটির জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং কমিউনিটিকে নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন। কাজের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে আমাদের সেই আস্থার জায়গাটুকুতে আমরা থাকতে চাই। ঊর্ধ্বতন কর্মকর্তারা অনৈতিক কর্মকাণ্ডে না জড়ালে বাহিনীতে শৃঙ্খলা ফেরানো সহজ হবে বলছেন এই বিশেষজ্ঞ। টপ লেভেলে যদি পলিটিক্যাল আনইথিক্যাল ডিমান্ডের কাছে সাবমিশন করে, তো সে তো তার অধীনস্থের কাছে মোরাল স্ট্যান্ড হারিয়ে ফেললো যে তোমরা হবে না, তাই না? সে তো দেখবে তার লিডার কি করছে। একটা রাষ্ট্র পুলিশ ছাড়া চলতে পারে না এবং জনগণকে বুঝতে হবে যে এখন পুলিশ বাহিনী একটা রিফরমেশনের মধ্যে আছে, তাদের অলরেডি ড্যামেজ হয়েছে। দলীয় স্বার্থে নয়, পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দেন তিনি। এবং এটা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের করা সংস্কারগুলো যদি লোক দেখানোর জন্য তড়িঘড়ি করে হয়, তাহলে সেটা হুমড়ি খেয়ে পড়ে যাবে। রাতারাতি করে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করতে গেলে সেটা আরও বেশি পঙ্গু হয়ে যাবে। গেল মধ্যরাতে গুলিস্তান সদরঘাট, কারণ বাজার ও কমলাপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিক লীগের উদ্যোগে গরিব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, ভবিষ্যতের সংবিধানের ধারাবাহিকতা যেন আর কেউ পায়ের নিচে চাপা দিতে না পারে, সেজন্য আরও কয়েকবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ডক্টর ইউনূস সাহেবের সরকার কয়েকটি সংস্কার কমিশন করেছে, সেটা জনপ্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, সংবিধান, অনেকগুলো সেক্টরের সংস্কারের কমিশন। আপনারা নানা বিষয়ে সংস্কার করুন। এই সংবিধানের মধ্যে শেখ হাসিনা যে বাকশালী চরিত্র দিয়েছে, যে ফাঁসিবাদী চরিত্র দিয়েছে, সেগুলোকে আপনারা মুছে ফেলুন। সেখানে জনগণের ক্ষমতা কিভাবে নিশ্চিত করা যায়, সেই ধারাগুলো, সেই সংস্কারগুলো আপনারা করুন। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের জেলা পঞ্চগড়ে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ।
তীব্র শীতে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। সকাল 6টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় কমেনি শীতের তীব্রতা। শীত আর ঘন কুয়াশার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষজন। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.3 ডিগ্রি। ঠাকুরগাঁয় ঘন কুয়াশায় ঢাকা পড়ছে জনপদ। হিলিতে তাপমাত্রা বাড়লেও কমেনি শীত। গাইবান্ধায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের সূর্যের দেখা মিললেও তা কাজে আসছে না। এদিকে ঘন কুয়াশায় পাটুরিয়া, দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে নোঙর করে আছে দুটি ফেরি। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, জানাবেন যে শীতে জনজীবনে কেমন প্রভাব পড়েছে এবং শীতজনিত রোগে হাসপাতালে রোগীর ভিড় কেমন দেখছেন? হাবিবা, প্রথমে একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু কুয়াশার চাপটা কিন্তু বেশি। এই সকাল থেকে কিন্তু কুয়াশার চাপটা খুবই বেশি ছিল, এখনো আছে। তো এ কারণে কিন্তু সূর্যের দেখা মিলছে না, অর্থাৎ সূর্য কিন্তু এখন 10টা বাজার কাছাকাছি। এই মুহূর্তে কিন্তু সূর্য এখনো লুকোচুরি খেলছে। কুয়াশার যে চাপ সেটা ভেদ করে কিন্তু সূর্য উঁকি দিতে পারছে না। তো এ কারণে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু কমেনি। একই সাথে যে হিমেল হাওয়ার যে দাপট এটি শীতের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এতে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষিজীবী যারা আছেন, কৃষকরা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কৃষিকাজ কিন্তু চরমভাবে কিন্তু ব্যাহত হচ্ছে। এখন বড় আবাদের সময়, এই সময় কিন্তু ঠিক সময় মতো কাজে যেতে পারছেন না কৃষকরা। একটু বেলা হলে কিন্তু তারা কাজে যাচ্ছেন। আর হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। বিশেষ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা দেখেছি যে রোগীর চাপ বহির্বিভাগে এবং আন্তঃবিভাগের দুই বিভাগেই অনেক বেশি। এর মধ্যে কিন্তু শিশু ও বয়স্কদের সংখ্যাই কিন্তু বেশি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য বারবার তাগাদা দিচ্ছেন চিকিৎসকরা। আর শীতবস্ত্র বিতরণের তথ্য যদি একটু বলি, চুয়াডাঙ্গা জেলায় যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে, তা কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে শীতের সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। এদিকে সারা দেশে তীব্র শীত প্রবাহ থাকলেও রাজধানীতে সকালেই দেখা দিয়েছে সূর্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উষ্ণতাও। সকালে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও মিষ্টি রোদে নগরবাসীকে জড়িয়ে নিয়েছে সূর্য। আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়াও সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.9 ডিগ্রি ও ঢাকায় 15.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগামী 2 দিন বা 3 দিন দেশের কিন্তু তাপমাত্রা, বিশেষ করে সূর্যকিরণ আজ এবং আগামীকালও দেখা যাবে। সেই সাথে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, বিশেষ করে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে আজ এবং আগামীকাল পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে রয়েছেন সহকর্মী সুফিয়ান ফারাবি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফারাবি, জানাবেন যে কবে নাগাদ শীতের তীব্রতা কমতে পারে এবং রাজধানীতে তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর আর কি তথ্য দিচ্ছে? হাবিবা, আপনি যেমনটি বলছিলেন, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন তেঁতুলিয়া থেকে যে সারা দেশে সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে আজ তেঁতুলিয়াতে, পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। আমরা সেই জায়গা থেকে জানতে পেরেছি 9.9 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড ঢাকাতে কিন্তু আজকে 15 ডিগ্রি সেলসিয়াস এখন পর্যন্ত পাওয়া গেছে। আর আমরা যেটা জানিয়ে রাখতে চাই যে আগামী 7 তারিখ থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন দেখা দিতে পারে এবং যেই কিছুটা মিষ্টি রোদে আসলে নগরবাসী কিছুটা স্বস্তিতে কর্মজীবনে যাচ্ছিলেন, তারা কিন্তু কিছুটা বিঘ্ন হতে পারে তাদের জনজীবন। 7 তারিখ থেকে কুয়াশা এবং হালকা কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী 9 তারিখ থেকে কিন্তু শীতের প্রভাবটা আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানকার একজন আবহাওয়াবিদের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন। হাবিবা, এই ছিল রাজধানীর আবহাওয়া অফিস থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। এদিকে শীত জেকে বর্ষার সঙ্গে সঙ্গে জমে উঠেছে গরম কাপড়ের বাজার। বিপণী বিতান থেকে ফুটপাত সবখানে বেড়েছে ভিড়। নীলফামারীর সৈয়দপুরের পাইকারি পুরাতন কাপড় মার্কেটে 20 টাকাতেও মিলছে গরম কাপড়। সাভারের আশুলিয়ার ফুটপাত থেকে স্বল্প মূল্যে কাপড় ক্রয় করতে পারছে নিম্ন আয়ের মানুষ। সৈয়দপুর থেকে মামুনুর রশিদ মিঠু ও আশুলিয়া থেকে ওমর ফারুকের তথ্যছবিতে বিস্তারিত থাকছে সৈয়দ মাহমুদের রিপোর্টে। ঘন কুয়াশার সঙ্গে বইছে কনকনে ঠান্ডা বাতাস, কোথাও কোথাও বৃষ্টির মতো পড়ছে শিশির। রোদ না থাকায় বেড়েছে শীতের অনুভূতি। পৌষের ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে শুরু হয়ে গেছে মানুষের প্রস্তুতি। দোকানে দোকানে গরম কাপড়ের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। উত্তরাঞ্চলের নীলফামারী সহ আশপাশের বিভিন্ন জেলার শীতার্ত মানুষের অন্যতম ভরসা হয়ে উঠেছে সৈয়দপুরের পুরাতন কাপড়ের মোকাম। ব্যবসায়ীরা জানান, শীত তীব্র হওয়ায় মোকামে ক্রেতা ও পাইকারদের ভিড় বেড়েছে। 20 টাকা থেকে শুরু করে 400 টাকার কাপড় কিনতে জড়ো হচ্ছে নিম্ন আয়ের মানুষ। এখানে সস্তা পাওয়া যায় আর বিভিন্ন ভ্যারাইটিস থাকে, একটার সঙ্গে একটা মিল থাকে না। আমাদের দেশি মালের প্রোডাক্ট এরকম মাল হয় না। এই কাপড়গুলো না থাকলে বেশি দামে ওই 700-800 টাকা দামের কিনতে পারতো না। দোকানদাররা জানান, চলতি বছর মোকামে 100 কোটি টাকার ব্যবসার প্রত্যাশা করছেন তারা। পাইকারি ভাবে আমি গরিব মানুষের জন্য বিক্রি করি, এটা না হলে গরিব মানুষ মারা যেত। শীত হলে কাস্টমার আমাদের কাছে আসে নিয়ে যায়, আর যখন শীত কম থাকে তখন কাস্টমার কিন্তু কাপড় নেয় না। এবছর আমি মোটামুটি প্রায় 2000 বেলের মতো সেল করার চিন্তাধারা করেছি। ঢাকার আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে ফুটপাতে বিক্রি হচ্ছে গরম কাপড়। সোয়েটার, ফুলহাতা শার্ট ও হুডি সহ বিভিন্ন ধরনের কাপড় ক্রয় করছে শিল্পাঞ্চলের মানুষ। জামা কাপড়গুলো মার্কেট থেকে যেগুলো কিনি আর কি, ওই কোয়ালিটির মালই এখানে কম দামে পাওয়া যায়। বিভিন্ন ধরনের মাল বাইছে নেওয়া যায় 30 টাকা 40 টাকা। শীতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ন্যায্য মূল্যে কাপড় বিক্রির কথা জানান ব্যবসায়ীরা। সৈয়দ মাহমুদ, RTV। সরবরাহ ভালো থাকার পরও বাজারে চড়া চালের দাম, স্বস্তি মিলছে না তেল ও মুরগির দামেও। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন যে সরবরাহ ভালো থাকার পরেও কেন চাল ও মুরগি তেলের দাম ঊর্ধ্বগতির দিকে, সাধারণ মানুষ কি বলছে? হাবিবা, আসলে যেমন বাজার সবসময় ঊর্ধ্বমুখী থাকে, তারও ব্যতিক্রম হয়নি। আজকেও কিন্তু বিভিন্ন পণ্যের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আমি যদি বলে থাকি আসলে চাউলের বাজার, চট্টগ্রামের প্রতিটি চাউলের কেজি ভেদে চাউলের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। আমরা অনেক ক্রেতার সাথে কথা বললাম, তারা আসলে এটি ক্ষোভ প্রকাশ করেছেন। কিভাবে আসলে ভরা মৌসুমও এই চাউলের দাম 8 থেকে 10 টাকা কেজি প্রতি বেড়েছে, এটা কিন্তু আসলে সবারই প্রশ্ন। এবং একই সাথে এখানে যে বড় বড় কর্পোরেট হাউসগুলো আছে, সেই কর্পোরেট হাউসগুলোকে কিন্তু আসলে ব্যবসায়ীরা দোষারোপ করছেন। তারা জানিয়েছেন যে এই কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু চাউল মজুত করছে এই মুহূর্তে, সেই জন্য কিন্তু আসলে চাউলের দাম বাড়তি বলে তারা মনে করেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, যদিও সরকারের পক্ষ থেকে আমদানি শুল্ক শূন্য করে দেওয়া হয়েছে, এরপরও তারা কিন্তু আমদানি করে সেই পণ্য গুদামজাত করছেন, সেজন্য কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে এবং তারা কিন্তু এক ধরনের সৃষ্টি করছে। এবং একই সাথে স্বাভাবিক সরবরাহ নাই তেলের মধ্যে। আমরা অনেক দোকানের সাথে কথা বললাম, তারা বললো আসলে তারা অনেক কষ্ট করে কিন্তু তেল সংগ্রহ করছে, তাদেরকে স্বাভাবিকভাবে যে তেল দেওয়ার কথা সেভাবে দিচ্ছে না। আমরা একজন দোকানির সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানবো আসলে বিষয়গুলো। চাউলের দাম কত বেড়েছে এবং তেলের প্রক্রিয়া কি স্বাভাবিক আছে কিনা? আসলে চাউলের কেজি প্রতি কেজিতে 4-5 টাকা করে বাড়ছে, আর তেল স্বাভাবিক নাই। তেল অনেক কষ্ট করে আমরা আনতে হয়, বা বিভিন্ন কোম্পানিরা আসে না এখানে, আগের মতো স্বাভাবিক নাই, অনেক কষ্ট হয় এখানে আসছে। কালকে অনেক
কষ্ট বিনিময় পুষ্টি থেকে কিছু মাল পাইছি, ওগুলো নিছি। শুনছিলেন একজন দোকানের বক্তব্য। তিনি বলল আসলে অনেক দিন পর চেষ্টা করার পর তিনি কিছু তেল পেয়েছেন এবং তেল কিন্তু স্বাভাবিক নাই। এবং একই সাথে যারা খাতুনগঞ্জে পণ্য আমদানি করেন, আমরা আমদানিকারকদের সাথে কথা বললাম, তারা বলল আসলে সরকার চাউলের উপরে যে শুল্ক প্রত্যাহার করতে অনেক ব্যবসায়ী কিন্তু এই মুহূর্তে এলসি করছে। যে এলসি করা মালগুলো শিপে করে আসতে 2 থেকে 2.5 মাস লাগতে পারে, তখন হয়তো দাম কমতে পারে বলে তারা ধারণা করছেন। যদি কর্পোরেট হাউসগুলো কিন্তু যদি আবারও গুদামজাত করে তাহলে কিন্তু দাম কমবে না বলে তারা জানিয়েছেন। আর মুরগির কথা যদি বলে থাকে, চট্টগ্রামে কিন্তু গত সপ্তাহে যে মুরগি বিক্রি হয়েছিল 190 টাকা, সেই মুরগি এখন 10 টাকা 15 টাকা বৃদ্ধি পেয়ে 110 টাকা 15 টাকাতে বিক্রি, 210 টাকা 215 টাকাতে বিক্রি হচ্ছে। এবং একই সাথে গরুর মাংস সবসময় চট্টগ্রামে ঊর্ধ্বমুখী, সেটি হচ্ছে যে 900 টাকা গরুর মাংস বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজির যে দামগুলো আছে সেগুলো কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে মশলার দাম কিন্তু খুব উচ্চমূল্য বিক্রি হচ্ছে। আমরা যেই দোকানে দাঁড়িয়ে আছি, তিনি গতকাল কিছু এলাচ কিনেছেন 4300 টাকা দিয়ে। তিনি বলল আসলে এলাচের কেজি প্রতি 1000 টাকার উপরে বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে জিরাতে বেড়েছে 1 কেজিতে 150 টাকার মতো। হাবিবা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। নেত্রকোনায় বড় আবাদের জন্য সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। কৃষকরা রাত জেগে পাহারা বসালেও চুরি ঠেকাতে পারছে না বলে অভিযোগ করেছেন। এতে বড় আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তাদের অভিযোগ, ট্রান্সফরমার চুরির সঙ্গে পল্লী বিদ্যুতের লোকজন জড়িত। এদিকে চুরির বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। নেত্রকোনার বড় আবাদের এই সেচের সময়ে হঠাৎ করেই জেলা জুড়ে ট্রান্সফরমার চোরের একটি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। প্রতিনিয়ত ঘটছে ট্রান্সফরমার চুরির ঘটনা। সম্প্রতি পূর্বধলার আগিয়া ইউনিয়নের বাড্ডা গ্রামে রাতের আধারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে 4টি ট্রান্সফরমার চুরি করা হয়। বৈদ্যুতিক খুঁটি থেকে আলাদা করে ট্রান্সফরমারের তার সহ যন্ত্রপাতি খুলে নিয়ে যায় চোরচক্র। ট্রান্সফরমারগুলোর মাধ্যমে কৃষকরা জমিতে সেচ দেন। তবে অহরহ চুরির ঘটনায় সেচ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। অনেকের অভিযোগ, এ ঘটনার সঙ্গে পল্লী বিদ্যুতের লোকজন জড়িত আছে। ট্রান্সফরমার নাই, এই জন্য আমাদের বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের কৃষকদের খুব ফসলের ব্যাপক ক্ষতি হবে। বীজতলা ভিজাইছি, ভিজানির মুহূর্তে আমাদের ট্রান্সফরমার চুরি হয়ে গেছে, বীজতলা শুকিয়ে গেছে। ট্রান্সফরমার কিবা কুলন লাগে, কিবা কি করণ লাগে, কুড়ি থাকতেই এই সমস্ত জিনিস তো কারেন্টের লোক ছাড়া আর কেউ জানে না। যে চক্র করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক। চুরির ঘটনায় পল্লী বিদ্যুতের কেউ জড়িত কিনা তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা। একটাও দেখিনি যে পল্লী বিদ্যুৎ কোনো লোকজনের সাথে জড়িত আছে কি। এখন একটা প্রশাসন ব্যবস্থা নেবে, ওরা দেখবে কারা করছে, যারা এটা করছে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে। আমাদের লোক হলো ছাড় নাই। এদিকে ট্রান্সফরমার চুরির ঘটনায় অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ। এবং এই ট্রান্সফরমার যারা চুরি করেছে, চুরির চক্রের সাথে যারা জড়িত, প্রত্যেক সদস্যকে আইডেন্টিফাই করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে অনেক চোখে আমরা চোরচক্রের সদস্যকে আমরা ধরেছি। স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী জেলায় সেচ কাজে 16,000 ট্রান্সফরমার ব্যবহার হয়। সৈয়দা সামিয়া তামান্না, RTV। জানাবো আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের আইনে পলিথিন ও পলিপ্রোপাইলন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ থাকলেও বিগত সরকার তা বন্ধে ছিল উদাসীন। কিন্তু জুলাই আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনে স্বৈরাচারী সরকার বিদায় নিলে পরিবর্তন হতে থাকে পরিবেশের চিত্র, যার ধারাবাহিকতায় পরিবেশ রক্ষায় শক্ত অবস্থান নেয় অন্তর্বর্তী সরকার। উদ্যোগ নেয় পরিবেশ ধ্বংসের অন্যতম উৎপাদন পলিথিন বন্ধের, যার অংশ হিসেবে গত বছর অক্টোবর মাস জুড়ে চালানো হয় জনসচেতনতা। পরবর্তীতে নভেম্বর মাস থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে নিয়মিত পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট অভিযান। এছাড়াও অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানাও সিলগালা করা হয়েছে বেশ কিছু। নিয়মিত অভিযানের ফলে বিভিন্ন কাঁচা বাজার ও সুপার শপে সচেতনতা বাড়ছে। ফলে পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের পরিমাণ ক্রমশ কমছে। এ ধারা অব্যাহত থাকলে শীঘ্রই এর ইতিবাচক প্রভাব পড়বে পরিবেশের উপর।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বব্যাপী আবারও ভীতি ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমো নামের নতুন এক ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছে বহু সংখ্যক মানুষ। এর মধ্যে ভাইরাসটির প্রাদুর্ভাব বেড়েছে চীন ও জাপানে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। মহামারী করোনা ভাইরাসের 5 বছর পর ফের চীনে ছড়িয়ে পড়েছে নতুন শ্বাসকষ্টজনিত রোগ। করোনার পর বিশ্বে আরেকটি স্বাস্থ্য সংকটের শঙ্কা বাড়িয়ে দিয়েছে এই ভাইরাস। বিশেষজ্ঞদের অনেকের শঙ্কা 2025 সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারীর আবির্ভাব হতে পারে। যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেওয়া সম্ভব নয় বিশেষজ্ঞদের। তবে HMVর প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদের। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায় করোনার সময়ে হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতি তৈরি হয়েছে HMVর প্রাদুর্ভাবেও। একই অবস্থা জাপানেও। দেশটির সংবাদ মাধ্যম বলছে চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে 7 লাখেরও বেশি মানুষের মধ্যে। জ্বর, নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময় এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশন সৃষ্টি করতে পারে। ভাইরাসটির আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারত জুড়েও, যদিও দেশটিতে এখনও সংক্রমণের কথা জানা যায়নি। শুধু ভারত নয়, এই ভাইরাসের আতঙ্কে ভুগছে বিশ্বের অন্যান্য দেশও। রাকিব হাসান, RTV। বাংলাদেশের ভিসা দেওয়া কমিয়ে দেয় ভারতের হাসপাতালগুলোতে বিদেশি রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমেছে। সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন স্থগিত রেখে গত কয়েক মাস ধরে সীমিত আকারে ভিসা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশের ভারতীয় দূতাবাস। এতে বিপাকে পড়েছে চিকিৎসার জন্য ভারতীয় হাসপাতালগুলোর শরণাপন্ন হওয়া বাংলাদেশি রোগীরা। এই ভিসা প্রতিবন্ধকতার জন্য ধুঁকছে ভারতের চিকিৎসা খাত। দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে ইসরায়েল। শনিবার গাজা উপত্যকার অন্তত 30 জায়গায় হামলা চালিয়েছে তাদের সেনাবাহিনী। এসব হামলায় শিশুসহ 70 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45,658 জন। এদিকে গাজায় গণহত্যা নিয়ে এত সমালোচনার মধ্যেও ক্ষমতা ছাড়ার মাত্র 2 সপ্তাহ আগে ইসরায়েলের কাছে আরও $8 বিলিয়ন অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ দিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। একই অভিযোগে ইসরায়েলকে পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 51 বছর পর দেশের কাবাডিতে ফিরছে টেস্ট। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন কমিটির উদ্যোগে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে জাতীয় কাবাডি দল। এছাড়া আগামী 6 মাস মাঠে লড়াই ও অনুশীলনে ব্যস্ত সময় কাটবে পুরুষ ও নারী কাবাডি দলের। নাজমুল সাকিবের রিপোর্ট। 1974 সালে প্রথম কাবাডি টেস্ট খেলেছিল বাংলাদেশ। এরপর আর টেস্টের সুযোগ হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। 51 বছর পর আবারও টেস্ট কাবাডিতে নাম লিখাতে যাচ্ছে বাংলাদেশ। অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর দেশের এই জনপ্রিয় খেলাকে ঐতিহ্যের স্বাদ দিতেই এমন পরিকল্পনা। আগামী 18 থেকে 28 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে এই কাবাডি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার মাটিতেও অতিথি হয়ে খেলতে যাবে কামাল ইউনুসরা। এছাড়া জুন মাস পর্যন্ত ব্যস্ত সময় পার করবে পুরুষ ও নারী কাবাডি দল। নেপালে ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগে অংশ নেবে বাংলাদেশের 6 খেলোয়াড়। রয়েছে নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং নারী বিশ্বকাপের সুযোগও। তার সাথে আমাদের আছে ধরেন আপকামিং ক্যাম্প, মেয়ে এবং ছেলে, কারণ ওরা সামনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ইরানে খেলতে যাবে মেয়েরা, এবং মার্চে মেয়েরা খেলতে যাবে ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ। 10 তারিখ থেকে ক্যাম্প হবে। পুরুষ ক্যাম্পটা হবে আমাদের স্টেডিয়ামে, কাবাডি স্টেডিয়ামে, আর মেয়েদের ক্যাম্পটা হবে সুলতানা কামাল ধানমন্ডিতে। এর বাইরে জাতীয় চ্যাম্পিয়নশিপ, জুনিয়র সার্ভিস লিগ ও নারী কর্পোরেট লিগে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন খেলোয়াড়রা। 350টা উপজেলা টার্গেট আমাদের। ওখান থেকে যে প্রসেসটুকু আসবে সেখানে 50টা ছেলে 50টা মেয়ে আমরা ক্যাম্পিং কন্ডিশনের জন্য রাখবো।
তার সাথে আমাদের সাথে বিকেএসপি ওর একটা হান্ডিং প্রসেস অলরেডি বিকেএসপিতে জানেন যে সাবজেক্ট হিসাবে কাবাডি চলে। চলমান তারুণ্যের উৎসবের অংশ হিসেবে জেলা পর্যায় থেকে কাবাডি খেলোয়াড় বের করে আনার পরিকল্পনাও জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। ফ্র্যাঞ্চাইজি মডেলে প্লেয়ারদের স্বাবলম্বী করার জন্য যাওয়া যেতে পারে। নাজমুস সাকিব, RTV, ঢাকা। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।